হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের মডিউল 1 থেকে 3টি গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, ভারতের রাজনীতির প্রকৃতি সংক্ষেপে লেখো। প্রথমে ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা, সেখানে কি লিখবে দেখো। ভারতের রাজনীতির প্রকৃতি অত্যন্ত বৈচিত্র্যময়, জটিল এবং পরিবর্তনশীল। প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী মরিস জনস ভারতীয় রাজনীতিকে ঐতিহ্য আধুনিকতার এক অদ্ভুত সংমিশ্রণ বলে অভিহিত করেছেন। সংবিধানে নির্দেশিত গণতান্ত্রিক কাঠামোর মধ্যে ভারতীয় রাজনীতি পরিচালিত হলেও এর ওপর সামাজিক ও অর্থনৈতিক উপাদানগুলির গভীর প্রভাব রয়েছে। এবার রাজনীতির প্রকৃতি দেখো। প্রথম পয়েন্ট হচ্ছে গণতান্ত্রিক ও সংসদীয় কাঠামো। ভারতের রাজনীতি মূলত উদারনৈতিক গণতন্ত্র ও সংসদীয় শাসন ব্যবস্থার উপর প্রতিষ্ঠিত। এখানে সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে জনগণ সরকার নির্বাচন করে এবং নির্বাচিত শাসকরা সংসদের কাছে দায়ী থাকে। সংসদের কাছে মানে আইনসভার কাছে দায়ী থাকে। তারপর হচ্ছে আধা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা। কেসি হয়ার ভারতকে আধা যুক্তরাষ্ট্রীয় বলেছেন, কারণ গঠনগতভাবে ভারত যুক্তরাষ্ট্রীয় হলেও রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষমতার ভারসাম্যে কেন্দ্রের দিকে ঝোঁক বেশি। তারপর দেখো জাতি ও ধর্মের প্রভাব। এখানে কি বলা হচ্ছে দেখো, ভারতীয় রাজনীতির একটি অন্যতম বৈশিষ্ট্য হলো জাতিসত্তা ও ধর্মের ব্যবহার। রজনী কোঠারি একে রাজনীতির জাতিকরণ বলেছেন। নির্বাচনের সময় প্রার্থীর যোগ্যতা বিচার না করে অনেক ক্ষেত্রে জাতি বা ধর্মের ভিত্তিতে ভোট প্রদান করা হয়। তারপর হচ্ছে জোট ও বহুদলীয় রাজনীতি। অতীতে একদলীয় আধিপত্য থাকলেও বর্তমানে ভারতীয় রাজনীতির প্রকৃতি বহুদলীয় ও জোট নির্ভর। কোনো একক দলের পরিবর্তে এনডিএ বা ইন্ডিয়ার মতো রাজনৈতিক জোট এখন ক্ষমতার কেন্দ্রবিন্দু। উপসংহারে কি লিখবে দেখো। পরিশেষে বলা যায়, ভারতের রাজনীতির প্রকৃতি কোনো স্থির বিষয় নয়। এটি একদিকে যেমন সংবিধান ও আইনের শাসনের দ্বারা পরিচালিত হয়, অন্যদিকে দারিদ্র্য, আঞ্চলিকতা এবং পরিচয় সত্তার রাজনীতির দ্বারা প্রভাবিত হয়। এই দ্বান্দ্বিক সহাবস্থানই ভারতীয় রাজনীতির স্বাতন্ত্র্য। এবার হচ্ছে দেখো, ভারতের দলব্যবস্থার বৈশিষ্ট্যগুলি কী কী, পরের প্রশ্ন আর কি। এই প্রশ্নের উত্তরটা দেখো। প্রথমেই ভূমিকা। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় রাজনৈতিক দল অপরিহার্য ভূমিকা পালন করে। ভারতের দলব্যবস্থা ব্রিটেন বা আমেরিকার দ্বিদলীয় ব্যবস্থার মতো নয়, বরং এটি ভারতের বিশাল সামাজিক বৈচিত্র্য ও রাজনৈতিক ইতিহাসের প্রেক্ষাপটে গড়ে ওঠা এক অনন্য ব্যবস্থা। এবার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এবার দেখো এখানে কি বলা হচ্ছে বৈশিষ্ট্যের ক্ষেত্রে। প্রথমে হচ্ছে দেখো বহুদলীয় ব্যবস্থা। ভারতের দলব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য হলো বহুদলীয় ব্যবস্থা। নির্বাচন কমিশনের স্বীকৃতি অনুযায়ী ভারতীয় রাজ্য স্তরে অসংখ্য রাজনৈতিক দলের অস্তিত্ব রয়েছে, যা ভোটারদের সামনে একাধিক বিকল্প পেশ করে। তারপর হচ্ছে একদলীয় আধিপত্যের অবসান ও জোট রাজনীতি। স্বাধীনতার পর দীর্ঘকাল ভারতীয় রাজনীতিতে কংগ্রেস দলের একাধিপত্য ছিল, কিন্তু 1967 সালের পর বিশেষত 90-এর দশক থেকে এই আধিপত্য হ্রাস পেয়ে জোট রাজনীতির যুগ শুরু হয়েছে। তারপর হচ্ছে আঞ্চলিক দলের প্রাধান্য। বর্তমানে ভারতের জাতীয় রাজনীতিতে আঞ্চলিক দলের গুরুত্ব অপরিসীম। ডিএমকে, তৃণমূল কংগ্রেস বা আম আদমি পার্টির মতো দলগুলো এখন সরকার গঠন ও পরিচালনা নির্ণায়ক ভূমিকা পালন করে। তারপর হচ্ছে সুনির্দিষ্ট আদর্শের অভাব ও দলবদল। ভারতের অধিকাংশ রাজনৈতিক দলের সুনির্দিষ্ট কোনো আদর্শ নেই। ক্ষমতার লোভে রাজনৈতিক জোট গঠন করে এবং দলবদল ভারতীয় দলব্যবস্থার একটি নেতিবাচক বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে। তারপর হচ্ছে ব্যক্তিতন্ত্র। দলের অভ্যন্তরে গণতন্ত্রের অভাব এবং শীর্ষ নেতৃত্বের প্রতি অন্ধ আনুগত্য ভারতীয় দলব্যবস্থার অন্যতম দুর্বলতা। এখানে দলের নীতির চেয়ে নেতিবাচক ব্যক্তিগত ক্যারিশমা বা পারিবারিক পরিচয় বেশি গুরুত্ব পায়। উপসংহারে কি লিখবে দেখো, ভারতের দলব্যবস্থা একটি বিবর্তনমূলক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে।
এটি ভারতীয় সমাজের বহুত্ববাদকে ধারণ করলেও আদর্শহীনতা এবং উগ্র রাজনৈতিক মেরুকরণ সুস্থ গণতন্ত্রের পথে অন্তরায় সৃষ্টি করতে পারে। এবারে শেষ প্রশ্ন আজকের ক্লাসে, ভারতে আঞ্চলিকতাবাদের উৎস বা কারণগুলি লেখো। প্রথমেই ভূমিকাতে কি লিখবে দেখো, আঞ্চলিকতাবাদ হলো এমন এক সংকীর্ণ মানসিকতা যেখানে একজন ব্যক্তি বা গোষ্ঠী জাতীয় স্বার্থের চেয়ে নিজের অঞ্চলের স্বার্থকে অধিক গুরুত্ব দেয়। ভারতের মতো বৈচিত্র্যপূর্ণ দেশে জাতীয় সংহতির পথে আঞ্চলিকতাবাদ একটি বড় চ্যালেঞ্জ হিসাবে আবির্ভূত হয়েছে। এর পিছনে একাধিক কারণ বিদ্যমান। এখানে কি কারণ আছে? এক নম্বর হচ্ছে ভৌগোলিক ও সাংস্কৃতিক স্বাতন্ত্র্য। ভারত বহু ভাষা ও সংস্কৃতির দেশ। যখন কোনো নির্দিষ্ট অঞ্চলের মানুষ মনে করে যে তাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি বা জাতিসত্তা বিপন্ন হচ্ছে, তখন তারা স্বাতন্ত্র্য রক্ষার দাবিতে আঞ্চলিক আন্দোলনের পথ বেছে নেয়। 2 নম্বর হচ্ছে অর্থনৈতিক বৈষম্য ও বঞ্চনা। ভারতে সব রাজ্যের উন্নয়ন সমানভাবে হয়নি। কিছু অঞ্চলে শিল্প ও কৃষি উন্নত, আবার কিছু অঞ্চলে পিছিয়ে পড়া। এই অসম উন্নয়ন ও বঞ্চনাবোধ থেকেই পৃথক রাজ্য বা আঞ্চলিক স্বায়ত্তশাসনের দাবি ওঠে, যেমন গোর্খাল্যান্ড, বিদর্ভ আন্দোলন, এইসব। তারপর হচ্ছে রাজনৈতিক সুবিধাবাদ। অনেক সময় রাজনৈতিক দলগুলি নির্বাচনী ফায়দা লোটার জন্য সংকীর্ণ আঞ্চলিক আবেগকে উস্কে দেয়। জাতীয় দলগুলির দ্বারা আঞ্চলিক দাবি দাওয়ার প্রতি অবহেলা ও স্থানীয় মানুষের মনে ক্ষোভের জন্ম দেয়। তারপর হচ্ছে ভূমিপুত্রের তত্ত্ব। ভূমিপুত্রের তত্ত্বে কি বলা হচ্ছে দেখো, ভূমিপুত্রের তত্ত্বে বলা হচ্ছে যে বিভিন্ন রাজ্যে স্থানীয় মানুষের সরকারি সুযোগ ও সম্পদের অধিকার নিয়ে ভূমিপুত্র বা স্থানীয়দের অগ্রাধিকারের দাবি আঞ্চলিকতাবাদকে তীব্র করে তোলে। মহারাষ্ট্রের শিবসেনা বা আসামের আন্দোলন এর প্রকৃষ্ট উদাহরণ। এবার উপসংহারে কি বলা হচ্ছে দেখো, উপসংহারে বলা হচ্ছে সুতরাং আঞ্চলিকতাবাদ কেবল আবেগের বিষয় নয়, এর মূলে রয়েছে গভীর আর্থসামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট। উগ্র আঞ্চলিকতাবাদ জাতীয় ঐক্যের পরিপন্থী হলেও যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় অঞ্চলের ন্যায্য দাবি দাওয়াকে সম্মান জানানো এবং সুষম অর্থনৈতিক উন্নয়ন এর প্রকৃত সমাধান। এই ছিল তোমাদের আজকে মোস্ট ইম্পর্টেন্ট 3টি প্রশ্নের উত্তর।